এদিকে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ফের ইডি হাজিরা এড়িয়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। আজ ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর, কিন্তু হাজিরা না দেওয়ার কথা ইতিমধ্যে জানিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে চিঠি দিয়েছেন কেজরিওয়াল। ইডি তলব সম্পূর্ণ অবৈধ দাবি করেছেন তিনি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তলব করা হয়েছে। অবিলম্বে এই হাজিরার নির্দেশিকা প্রত্যাহার করা উচিত। আমি সততা এবং স্বচ্ছতার সঙ্গে জীবনযাপন করি, আমার লুকোনোর কিছুই নেই, ইডিকে দেওয়া চিঠিতে মন্তব্য অরবিন্দ কেজরিওয়ালের। প্রসঙ্গত আজই ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর। এদিকে ইন্ডিয়া জোটের বৈঠকের পর ইডি তলব। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং তার ছেলে তেজস্বী যাদবকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার তেজস্বীকে হাজিরার নির্দেশ ইডির। অপরদিকে 27শে ডিসেম্বর ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে লালু প্রসাদ যাদবকে। জমির বিনিময়ে চাকরি তদন্তে তাদেরকে হাজিরার নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সুজয় কৃষ্ণ ভদ্র হোক বা জ্যোতিপ্রিয় মল্লিক, ইডি এবং এসএসকেএম কর্তৃপক্ষের দড়ি টানাটানিতে বলির পাঠা হচ্ছেন কি হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা। এসএসকেএমের সুজয় কৃষ্ণ ভদ্রের চিকিৎসা পদ্ধতি ঘিরে আদালতে খোলাখুলি অনাস্থা প্রকাশ করে চলেছে ইডি। মেডিকেল রিপোর্টে তথ্য বিকৃত করার মতন গুরুতর অভিযোগও উঠেছে। তার জেরে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা সংক্রান্ত রিপোর্ট এসএসকেএম কর্তৃপক্ষের কাছে তলব করেছে কলকাতা হাইকোর্ট। হাসপাতালের প্রশাসকদের নির্দেশ পালন করতে গিয়ে মেডিকেল বোর্ডের সদস্যরা রীতিমতন শাঁখের করাতের মধ্যে পড়েছেন, এমনটাই অভিযোগ করছে চিকিৎসক সংগঠনগুলো। অনেকের সঙ্গে আমাদের ওখানে যোগাযোগ আছে, তারা হচ্ছে আতঙ্কে আছে। তারা বারবার করে তারা বলছে যে তারা প্রশাসনিক এবং রাজনৈতিক চাপের মধ্যে তাদের কাজ করতে হচ্ছে। এবং সত্যি কথা বলতে সেই পুরনো সিনেমার ডায়লগ, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, ফলে অনেক কিছু তারা হচ্ছে করতে বাধ্য হচ্ছে। আলটিমেটলি যেটা হবে যে ওইসব রাজায় রাজায় যুদ্ধ হবে, উলু খাগড়ার প্রাণ যাবে। আমাদের আশঙ্কা এরকমই আছে যে যারা মেডিকেল বোর্ডের মধ্যে আছে তারা ডাক হয়তো পাবে এবং দায়ভার তাদেরকেই নিতে হবে। নীতি নৈতিকতা মেনে, মেডিকেল এথিক্স মেনে চিকিৎসকদেরকে সেই স্বাধীনতা দেওয়া দরকার আছে। তারা যেরকম মনে করবে সেই অনুযায়ী যাতে রিপোর্ট যারা দিতে পারে সেই স্বাধীনতা তাদেরকে দিতে হবে, যেটা এতদিন দেওয়া হচ্ছে না। মেডিকেল বোর্ডকে সেই স্বাধীনতা যদি আজকে স্মরণ করা হয় তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আমার মনে হয় অদূর ভবিষ্যতেই কিন্তু ইডি আপনাদের ডাকতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু এমএসপিপি এবং অধ্যক্ষ এরা আপনাদের ওপরে ছাতাটা সরিয়ে নেবে। ওনারা কিন্তু বলতে শুরু করবেন যে এই চিকিৎসার পুরো দায়ী দায়িত্ব এবং রিপোর্টের দায়ী দায়িত্ব পুরোপুরিভাবে চিকিৎসকদের ওপর। মনে রাখবেন, আমরা যে শপথ গ্রহণ করেছিলাম এমবিবিএস পাশের পরে, তাতে আমরা বারবার শপথে বলে এসেছি যে আমরা কোনো অনিয়ম বেনিয়ম বা ইল্লিগাল কাজকর্ম করব না। কেউ যদি রোগ ফেন করে বা নাটক করে তাকে কিন্তু আমরা চিকিৎসার আশ্রয় দেব না। বিচারপতি গাঙ্গুলির বাড়ির সামনে এসএলএসটি চাকরি প্রার্থীরা। সুপার নিউমেরারি পোস্টের জটিলতায় নিয়োগ আজকে 1280 জন চাকরি প্রার্থী। চাকরি প্রার্থীদের 4 জনের সঙ্গে কথাও বলেন বিচারপতি। আইনজীবীদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন বিচারপতি। একদিন সমাধান পাবেন, চাকরি প্রার্থীদের আশ্বাস বিচারপতির। কিন্তু চাকরি যে পাবেন তা বলছি না। যারা বসে আছেন, কেন বসে আছেন? তারা আদালতে যাচ্ছেন না কেন? সকলে প্যানেলে আছেন তো? প্রশ্ন বিচারপতির। 200 বছর রাস্তায় থাকলেও সমাধান পাবেন না। আন্দোলনরত চাকরি প্রার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। রাস্তায় বসে না থাকে, আপনাদের যদি সত্যিই একটা কারণ থাকে বসে থাকা, সেই কারণটা নিয়ে হাইকোর্টে আসুন, আদালতে আসুন। আদালতে শত শত মামলা হয়েছে, সেখানে শত শত লোক রিলিফ পেয়েছে, বহু লোক রিলিফ পেয়েছে। আপনার যদি রিলিফ প্রাপ্য থাকে আপনি নিশ্চয়ই পাবেন, যদি প্রাপ্য না থাকে 200 বছর রাস্তায় বসে থেকে কোনো রিলিফ পাবেন না। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো বা ওয়েট লিস্টে আছেন তো? এটা আগে ভালো করে তারা দেখুন, আপনারা দেখুন। রাস্তায় বসে থেকে কী হবে? এতদিন ধরে 1000 দিন ধরে রাস্তায় বসে আছে, কেউ শুনবে? কিছু করতে পারবে? কারণ আমাদের এই রাজ্যে কোনো কিছু তো রাজনীতির ছোঁয়াচ এড়ায় না। এই ঘটনার পরও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোন পক্ষ কি বলেছেন পরপর শোনাবো। উনি তো বুঝতে পারছেন, আইনি পরামর্শ নেবার কথা বলেছেন। মানুষ তার গ্রিভ্যান্স থাকলে আইনি পরামর্শ নেয়, হুইচ ইজ কোয়াইট ডিউ। আইনি পরামর্শ নিতে বলেছেন, উপযুক্ত উকিল নিয়ে আইনের কাছে হাজির হতে বলেছেন। কি করবে বাচ্চা ছেলেমেয়েরা? এরাই বা কী করবে?
অসহায় গোটা রাজ্য এবং এই সমস্ত প্রশাসন যা করছে, জুডিশিয়ারি পর্যন্ত বিরক্তির অ্যাক্সেস। কোথায় যাবে মানুষ? এটা অত্যন্ত মর্মান্তিক, দুর্ভাগ্যজনক বিষয় যে শেষ পর্যন্ত চাকরি প্রার্থীদের, আন্দোলনকারীদের বিচারপতির দরজা পর্যন্ত পৌঁছতে হচ্ছে। তো এই সরকারের কাছ থেকে কোনো মানবিক মুখ প্রত্যাশা করতে যাচ্ছে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন সংবেদনশীল মানুষ, অনুভূতিপ্রবণ বিচারপতি হয়েও তিনি যে এই ছেলে মেয়েগুলোর সঙ্গে কথা বলেছেন, তার জন্য তার কাছে বাংলার মানুষ কৃতজ্ঞ থাকবে। অভিজিৎ গাঙ্গুলি বলেছেন যে রাস্তায় বসে থাকলে নাকি চাকরি হবে না, তাদেরকে আসা উচিত হাইকোর্টের কাছে এবং লিগালি বলেছেন যে অ্যাকশন নিতে, তবে গিয়ে চাকরি হবে। এটা নিয়ে আমার কি বলে, ডিপার্টমেন্টটা আমার না। কুণাল ঘোষের বাড়িতে এসএলএসটি চাকরি প্রার্থীরা। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়ির পর তৃণমূল নেতার বাড়িতে যান চাকরি প্রার্থীরা। কুণাল ঘোষের সঙ্গে ফোনে কথা চাকরি প্রার্থীদের সঙ্গে মধ্যস্থতা করেছিলেন কুণাল ঘোষ। কুণালের মধ্যস্থতাতেই শিক্ষা দপ্তরে বৈঠক হয়েছিল। যেহেতু ওদের সাথে 22 তারিখ বৈঠক আছে, সেই হিসেবে আমরা ওনার কাছে দাবি রাখছিলাম যে আমাদের নিয়ে তাহলে সমস্যাটা কবে মেটাবেন। উনি ফোনে কথা বললেন আমাদের সাথে, 22 তারিখ দেখা করবেন আমাদের সাথে, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে দুপুর 2টো। ফোনে কথা হয়েছে। ওনার যেটা বক্তব্য যে উনি সত্যি দুঃখ প্রকাশ করছে যে এই রাতে আমরা ওনার বাড়িতে এসেছি। উনি বললো আজকের আমাদের চলে যেতে, 22 তারিখ 2টোর সময় যে ওনার অফিস রয়েছে সেই অফিসে দেখা করবেন। উনি বললেন যে আজকে তো বিশেষ কারণে বাইরে আছে, তো 22 তারিখ আসতে বলল। এদিকে আগামীকাল ফের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠক। এর আগের বৈঠকের পর তারা জানিয়েছিলেন তারা আশাবাদী, কিন্তু 14ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের ভূমিকায় চরম হতাশ এসএলএসটি চাকরি প্রার্থীরা। গতকাল গান্ধী মূর্তির সামনে তারা নিজেদের অবস্থান ঠিক করার জন্য একটি বৈঠকও করেন। তাদের প্রশ্ন, আগের বৈঠকের প্রতিশ্রুতির বাস্তবায়নের প্রতিফলনটা কোথায়? তাদের আরও অভিযোগ, 11 তারিখের বৈঠকের কথা মতো কাজ হচ্ছে না। চাকরি নিয়ে কাল শিক্ষামন্ত্রীর কাছে ডেডলাইন চাইবেন চাকরি প্রার্থীরা। মামলার যে অজুহাতটা দিনের পর দিন আমাদেরকে দেখানো হচ্ছে, এটা কিন্তু অজুহাত ছাড়া আর কিচ্ছু নেই। কারণ এই মামলার সাথে সরাসরি নিয়োগের কোনো সম্পর্ক নেই। আমাদেরকে বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি চাইছেন, অভিষেক ব্যানার্জি চাকরি চাইছেন, শিক্ষামন্ত্রী চাকরি দিতে চাইছেন। আটকাচ্ছেটা কে? কার জন্য আটকাচ্ছে? সবার সদিচ্ছা আছে, তাহলে চাকরিটা কেন হচ্ছে না? আমাদের 1000 দিন ফুটপাতে পড়ে থাকতে হচ্ছে কেন? আগামী 22 তারিখ আমরা ডেডলাইন চাইবো। এই 10 দিন বৈঠকের পরে আপনারা চাকরি প্রার্থীদের জন্য কী করলেন, কি সদর্থক ভূমিকা আমাদের জন্য নিলেন, সেটা কিন্তু এদিনকার আমরা জানতে যাব। গত 14 তারিখের কথা, 14 তারিখ দেখে আমরা অত্যন্ত হতাশ যে 14 তারিখ দেখে 14 তারিখের ভূমিকা আমাদের খুবই খারাপ লেগেছে এবং কথার সাথে কাজের কোনো আমরা মিল দেখতে পাইনি। একটা ডেট বেঁধে দেওয়ার কথা ছিল, তো সেই কতদিনের ভিতরে আমাদের নিয়োগটা হবে সেটা আমরা জানতে চাইবো, আর অন্য কোনো কথা নয়। আমরা সবাই পজিটিভ আছি যে হয়তো সরকার আমাদের আর বসিয়ে না রেখে অবশ্যই মানে দ্রুততার সঙ্গেই ভোটের আগেই মানে পারলে জানুয়ারিতেই আমাদের নিয়োগের ব্যবস্থা মানে আমরা আশা রাখছি যে অবশ্যই করবেন মাননীয়।